ও, এটা তো পাপিনা মোমো। এটা একটা ছোট পোলার বিয়ার। পোলার বিয়ার, আমি এটাকে আদর করব। চলো এটাকে বাড়িতে নিয়ে যাই। আমরা এটাকে ঘরে নিতে পারবো না। এটা ছোট তাই কিউট দেখাচ্ছে, কিন্তু পোলার বিয়ারগুলো বিপজ্জনক। বিপজ্জনক? হ্যাঁ, চলো তোমাকে বুঝিয়ে বলি কেন পোলার বিয়ার বিপজ্জনক। কল্পনা করো, তুমি আর্কটিক অঞ্চলের বরফে ঢাকা নীলচে প্রান্তে ঘুরে বেড়াচ্ছ। চারদিকে যত দূর চোখ যায় শুধু ঝকঝকে সাদা বরফের ঢিবি। তুমি দেখতে পাচ্ছ কিছু সিল বরফের উপর শুয়ে আছে আর খেলছে। হঠাৎ দূরে একটা বিশাল সাদা কিছু দেখা গেল। প্রথমে মনে হলো বরফের ঢিবি, কিন্তু না, ওটা তো নড়ছে আর লম্বা হয়ে উঠে দাঁড়াচ্ছে। ওহো, এটা তো একটা পোলার বিয়ার, বাংলায় যাকে বলে মেরু ভাল্লুক। আর্কটিকের সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী। একটা বড় পোলার বিয়ারের ওজন হতে পারে প্রায় 1500 পাউন্ড। আর যখন সে দুই পায়ে দাঁড়ায় তখন 3 মিটারেরও বেশি লম্বা হয়, মানে বাস্কেটবল রিংয়ের থেকেও লম্বা। তার সাদা লোম তাকে বরফের সঙ্গে একেবারে মিশিয়ে দেয়। কিন্তু একটা মজার বিষয়, এই সাদা লোমের নিচে পোলার বিয়ারের চামড়া কিন্তু কালো। এই কালো চামড়া সূর্যের তাপ ধরে রাখে, তাই সে ভয়ানক ঠান্ডাতেও গরম থাকতে পারে। আর তার পায়ের তলাতেও লোম থাকে, এতে বরফে হাঁটলে পা পিছলে যায় না আর ঠান্ডাও কম লাগে। পোলার বিয়ার বরফের উপর ঘুরে বেড়ায়, আবার হিমশীতল সমুদ্রেও সাঁতার কাটে। তারা ক্লান্ত না হয়ে অনেক সময় ধরে সাঁতার কাটতে পারে। প্রকৃতি পোলার বিয়ারকে এমনভাবেই বানিয়েছে যেন সে ঠান্ডায় সহজে বাঁচতে পারে আর সিল ধরতে পারে। চিন্তা করো না, পোলার বিয়ার সাধারণত মানুষকে খায় না, কিন্তু কখনো কখনো খাবারের গন্ধ পেয়ে তারা মানুষের বসতিতে ঢুকে পড়ে, আর তখন বিপদ হতে পারে। তাহলে যদি কখনো হঠাৎ তোমার সামনে পোলার বিয়ার এসে যায়, তখন কি করবে? তোমার হয়তো মনে হবে দৌড়ানো উচিত, কিন্তু না, দৌড়ানো একদম ঠিক না। পোলার বিয়ার খুব দ্রুত দৌড়াতে পারে, যা মানুষের থেকেও অনেক বেশি। আর তুমি দৌড়ালে সে ভাবতে পারে তুমি একটা শিকার। সবচেয়ে ভালো কাজ হলো এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে ধীরে শ্বাস নেওয়া। এরপর শান্ত গলায় কথা বলতে থাকো, যে কোনো কথা বললেই হবে। এতে ভাল্লুক বুঝবে তুমি মানুষ, কোনো সিল না। তারপর ধীরে ধীরে হাত নাড়াও, যেন সে তোমাকে ভালোভাবে দেখতে পারে, কিন্তু চোখে চোখ রেখে তাকাবে না। যদি ভালুক তেড়ে না আসে, তাহলে খুব ধীরে ধীরে পেছনের দিকে হাঁটো। পিঠ দেখিয়ে ঘুরে দাঁড়াবে না, অথবা মাটিতে শুয়ে পড়বে না। কাছাকাছি কোনো ঘর বা নিরাপদ জায়গা দেখলে শান্তভাবে সেখানে চলে যাও। ভেতরে ঢুকে দরজা বন্ধ করো। তারপর বড়দের বা বন্যপ্রাণী কর্মীদের খবর দাও। তারা জানে কিভাবে এই পরিস্থিতিগুলো সামলাতে হয়। আরেকটা কথা মনে রেখো, পোলার বিয়ারের সামনে কখনোই মরার ভান করবে না, এতে সে তোমাকে খাবার ভেবে বসতে পারে। পোলার বিয়ার থাকে এরকম জায়গায় যাওয়া যাবে না, তাকে তার মতো থাকতে দিতে হবে। মজার তথ্য, পোলার বিয়ার আসলে একরকম সামুদ্রিক প্রাণী, কারণ তারা অনেক সময় সমুদ্রে আর বরফের ওপর থাকে। আর তাদের নাক খুব শক্তিশালী, দূর থেকেও তারা সিলের গন্ধ পায়। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে পোলার বিয়ার আক্রমণ করলে কি করতে হবে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। ওহ না, আমার স্নোম্যান গলে যাচ্ছে কেন? এটা সূর্যের তাপের কারণে গলে যাচ্ছে মোমো। বরফ তাপ পেলে গলে যায়। সূর্যের তাপে কি পৃথিবীর সব বরফ গলে যাবে? তুমি কি জানতে চাও পৃথিবীর সব বরফ গলে গেলে কি হতো? চলো বুঝিয়ে বলি। এই মুহূর্তে পৃথিবীর প্রায় 10% স্থলভাগ বরফে ঢাকা। এর মধ্যে রয়েছে হিমবাহ, আইস ক্যাপ আর গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বিশাল বরফের স্তর। স্বাভাবিক অবস্থায় এই বরফ গলতে শত শত এমনকি হাজার হাজার বছর সময় লাগে।
এখন কল্পনা করো, তুমি দরজা খুলে দেখছো পুরো শহর পানিতে ডুবে গেছে। চারদিকে শুধু বন্যার পানি। জলবায়ু পরিবর্তনের কারণে যদি পৃথিবীর সব বরফ গলে যায় তাহলে ঠিক এমনটাই ঘটতে পারে। আর সেই ফলাফল হবে ভয়াবহ। সবচেয়ে আগে যেটা চোখে পড়বে তা হলো সমুদ্রের পানির উচ্চতা হঠাৎ অনেক বেড়ে যাওয়া। হিসাব অনুযায়ী সমুদ্রের পানি প্রায় 230 ফুট পর্যন্ত বাড়তে পারে। এতে পৃথিবীর অসংখ্য উপকূলবর্তী শহর পানির নিচে চলে যাবে। প্রায় পৃথিবীর 40% মানুষ তখন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বাধ্য হবে। তৈরি হবে ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন সংকট। কিন্তু ক্ষতি এখানেই থেমে থাকবে না। সমুদ্রের নোনা পানি ধীরে ধীরে মাটির গভীরে ঢুকে পড়বে, ফলে মিঠা পানির ভাণ্ডার দূষিত হয়ে যাবে। এর ফলে নিরাপদ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিবে। কারণ গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বিশাল বরফ স্তর মূলত মিঠা পানি দিয়ে গঠিত। আর পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 69%ই এই বরফের মধ্যে জমা রয়েছে। বরফ গলে গেলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পোলার ভালুক, পেঙ্গুইন আর সিলের মতো ঠান্ডা অঞ্চলের প্রাণীরা তাদের ঘর হারাবে। ঠান্ডা পরিবেশ ছাড়া তাদের পক্ষে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়বে। একই সময়ে অনেক মিঠা পানি হঠাৎ করে সমুদ্রে মিশে গেলে সমুদ্রের পানি গরম হয়ে যাবে এবং নোনা ভাবও বদলে যাবে। এর ফলে প্ল্যাঙ্কটন ক্ষতিগ্রস্ত হবে, যারা আকারে খুবই ছোট হলেও সমুদ্রের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্ল্যাঙ্কটন কমে গেলে মাছের সংখ্যা কমবে, সামুদ্রিক পাখি ক্ষতিগ্রস্ত হবে, আর শেষ পর্যন্ত মানুষের খাবারও সংকটের মুখে পড়তে পারে। সমুদ্রের পানি বাড়লে জলাভূমি ডুবে যাবে। আবার বরফে ঢাকা জমি গলে গেলে সেখান থেকে এমন গ্যাস বের হবে যা জলবায়ু পরিবর্তনকে আরও দ্রুত বাড়িয়ে দেবে। বরফ কমে গেলে পৃথিবীর আবহাওয়া অস্থির হয়ে উঠবে। কোথাও অতিবৃষ্টি হবে, আবার উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হবে। এতে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়বে। বরফ সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীকে ঠান্ডা রাখে, কিন্তু বরফ কমে গেলে পৃথিবী আরও বেশি তাপ শোষণ করবে। এর ফলে তৈরি হবে শক্তিশালী ঝড়, ভয়াবহ বন্যা ও বড় ঘূর্ণিঝড়। সমুদ্রের পানি বেড়ে গেলে উপকূলীয় এলাকা আরও ঝুঁকিপূর্ণ হবে। এমনকি ছোট ভূমিকম্পও তখন বড় সুনামির কারণ হতে পারে। তবে ভালো খবর হলো এই ভয়ঙ্কর পরিস্থিতি এখনই ঘটছে না। কিন্তু যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ না করা হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা বাড়তেই থাকবে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ধীরে ধীরে একসময় পৃথিবীর অনেক বরফ গলে যেতে পারে। বরফকে প্রাণহীন মনে হলেও এটি পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরফ জলবায়ুকে স্থিতিশীল রাখে, মিঠা পানি সংরক্ষণ করে এবং অসংখ্য প্রাণের জীবন রক্ষা করে। বরফ না থাকলে পৃথিবীর জীবনের ভারসাম্য ভেঙে যেতে পারে। কি মজার চিপস! মোমো, তুমি আবার চিপস খাচ্ছ? হ্যাঁ প্রফেসর কোকো, চিপস আমার খুব পছন্দ। কিন্তু মোমো, প্রতিদিন চিপস খাওয়াটা বাজে অভ্যাস। চিপস খাওয়া বাজে অভ্যাস কিভাবে হয়? হাহা, এটা শরীরের উপর বাজে প্রভাব ফেলে। এসো তোমাকে বুঝিয়ে বলি। চিপস দেখতে খুব সাধারণ একটি খাবার হলেও এর কড়কড়ে শব্দ আর নোনতা স্বাদ একে ভীষণভাবে আকর্ষণীয় করে তোলে। তাই অনেক সময় পেট ভরা থাকলেও আমাদের চিপস খেতে ইচ্ছা করে। এই আকর্ষণটা হঠাৎ তৈরি হয় না। চিপস এমনভাবে তৈরি করা হয় যাতে মানুষ বারবার খেতে চায়। এই বিষয়টি বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখেছেন। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় ইঁদুরের সামনে 3 ধরনের খাবার রাখা হয়েছিল। একটি ছিল সাধারণ খাবার, একটি ছিল চর্বি ও শর্করার মিশ্রণ, আরেকটি ছিল আলুর চিপস। ফলাফল ছিল স্পষ্ট, ইঁদুররা অন্য সব খাবারের চেয়ে আলুর চিপসই বেশি পছন্দ করেছে। এতে বোঝা যায় চিপস সাধারণ খাবারের তুলনায় মস্তিষ্ককে অনেক বেশি উত্তেজিত করে। এর অন্যতম প্রধান কারণ হলো লবণ। চিপসে লবণের পরিমাণ অনেক বেশি থাকে। লবণ খাওয়ার পর আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামে একটি রাসায়নিক নিঃসৃত হয়, যা আনন্দের অনুভূতি তৈরি করে। এই ভালো লাগার কারণেই মস্তিষ্ক আবার চিপস খেতে চায়। ফলে একবার খাওয়া শুরু করলে থামা কঠিন হয়ে যায়। চিপসের আকর্ষণ শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয়,
এর শব্দও বড় ভূমিকা রাখে। চিপস কামড়ালে যে কড়কড়ে শব্দ হয় সেটি মস্তিষ্ককে সন্তুষ্ট করে। ঠিক যেমন টাটকা আপেল বা গাজর কামড়ালে ভালো লাগে, চিপসও একই ধরনের অনুভূতি তৈরি করে। এজন্য চিপস প্রস্তুতকারকরা এই কড়কড়ে শব্দটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে। তবে এত আকর্ষণীয় হলেও চিপস শরীরের জন্য ভালো নয়। এতে অতিরিক্ত লবণ থাকে, যা নিয়মিত খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। চিপস সাধারণত তেলে ভাজা হয়, তাই এতে চর্বির পরিমাণও অনেক বেশি। এগুলোকে জিরো ক্যালোরির খাবার বলা হয়, মানে এতে শক্তি থাকলেও শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ প্রায় নেই। অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। কিছু চিপসে ট্রান্স ফ্যাট থাকে। এই ধরনের চর্বি মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। একই সঙ্গে এটি মস্তিষ্কের স্বাভাবিক কাজের ক্ষমতাও কমিয়ে দিতে পারে। আরেকটি গুরুতর বিষয় হলো অ্যাক্রিলামাইড নামের একটি ক্ষতিকর রাসায়নিক। গবেষণায় দেখা গেছে প্রতিদিন অল্প পরিমাণ চিপস খেলেও শরীরে এই রাসায়নিকের মাত্রা বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে এটি শরীরে জমলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের ঝুঁকি তৈরি হতে পারে। তাই বলে চিপস একেবারে নিষিদ্ধ নয়। যাদের বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা নেই তারা মাঝে মাঝে অল্প পরিমাণে চিপস খেতে পারে, তবে প্রতিদিন খাওয়া উচিত নয়। এর পরিবর্তে বেক করা সবজির চিপস, আপেলের চিপস বা কম তেলে তৈরি পপকর্ন তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিতভাবে খাওয়া। আরেকটি মজার তথ্য, চিপসের প্যাকেটের ভেতরে যে গ্যাসটি থাকে সেটি নাইট্রোজেন। এই গ্যাস চিপসকে দীর্ঘ সময় টাটকা ও কড়কড়ে রাখতে সাহায্য করে। তোমরা আজকে জানলে প্রতিদিন চিপস খেলে শরীরের কি ক্ষতি হতে পারে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। স্টোনফিশ ওয়ার্নিং। স্টোনফিশ কি? স্টোনফিশ একটি চমৎকার তবে বিপজ্জনক মাছ। চলো দেখি আমরা একটাও খুঁজে পাই কিনা। ওই যে একটা স্টোনফিশ। চলো এর বিপজ্জনক দিকগুলো সম্পর্কে জেনে নিই। ধরো তুমি উষ্ণ অগভীর সমুদ্রের পানিতে হাঁটছো, চারিদিকে রোদ ঝলমল করছে, ছোট ছোট ঢেউ এসে তোমার পায়ে আলতোভাবে লাগছে। হঠাৎ আউচ, তুমি শক্ত কিছুর উপর পা দিলে, যেন একটা পাথর। কিন্তু আশ্চর্য, এই পাথরটি আসলে জীবিত। এর নাম স্টোনফিশ। স্টোনফিশ হলো সমুদ্রের সবচেয়ে ভালো লুকিয়ে থাকা মাছগুলোর একটি। স্টোনফিশ দেখতে একদম পাথরের মতো। এদের শরীরে বাদামি, ধূসর ও লালচে রঙের নকশা থাকে। অনেক সময় অভিজ্ঞ ডুবুরিরাও বুঝতে পারেন না যে ওটা একটা মাছ নাকি সমুদ্রের তলায় পড়ে থাকা পাথর। এই বিশেষ ছদ্মবেশ স্টোনফিশকে দুইভাবে সাহায্য করে। প্রথমত, এতে শত্রুরা সহজে তাদের দেখতে পায় না। দ্বিতীয়ত, এতে তারা খুব সহজে খাবার ধরতে পারে। স্টোনফিশ শিকারকে তাড়া করে না, তারা এক জায়গায় চুপচাপ বসে থাকে, একদম নড়াচড়া না করে। যখন কোনো ছোট মাছ কাছে চলে আসে তখন হঠাৎ খপ করে মাছটিকে ধরে ফেলে। স্টোনফিশকে বিখ্যাত এবং বিপজ্জনক করে তুলেছে তাদের পিঠের ধারালো কাঁটাগুলো। তাদের পিঠে মোট 13টি কাঁটা থাকে। এই কাঁটার ভেতরে রয়েছে শক্তিশালী বিষ। কেউ যদি ভুল করে স্টোনফিশের উপর পা দেয় তাহলে কাঁটাগুলো ত্বকে ঢুকে বিষ ছেড়ে দেয়। এই বিষের কারণে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, বমি ভাব এবং কখনো কখনো শ্বাস নিতে কষ্ট হতে পারে। বিষটি শরীরের স্নায়ু ও হৃৎপিণ্ডে প্রভাব ফেলে, তাই দ্রুত চিকিৎসা নেওয়া খুব জরুরি। তবে বর্তমানে স্টোনফিশের দংশনে দুর্ঘটনা খুব কম ঘটে। যেখানে স্টোনফিশ বেশি পাওয়া যায়, যেমন ইন্দো প্যাসিফিক অঞ্চল, উত্তর অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানকার হাসপাতালগুলো প্রস্তুত থাকে। ডাক্তাররা সাধারণত আক্রান্ত পা গরম পানিতে ডুবিয়ে রাখে। এতে বিষের প্রভাব কমে এবং ব্যথা উপশম হয়। গুরুতর ক্ষেত্রে বিশেষ ওষুধও ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা স্টোনফিশের বিষ নিয়ে গবেষণা করেন, কারণ এই বিষের কিছু উপাদান ভবিষ্যতে মানুষের চিকিৎসায় কাজে লাগতে পারে।
যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ বা ব্যথা কমানোর কাজে। তাই সমুদ্রে নামার সময় কিছু সাবধানতা মেনে চলা দরকার। পানিতে হাঁটার সময় ওয়াটার শু পরা উচিত। পা টেনে টেনে হাঁটা ভালো, জোরে পা ফেলা ঠিক নয় এবং সতর্কতামূলক নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। স্টোনফিশ মানুষকে আক্রমণ করে না, তারা শুধু নিজেদের রক্ষা করার জন্য বিষ ব্যবহার করে। তাই তাদের সম্পর্কে জানলে এবং সাবধান থাকলে সমুদ্র ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হয়। এবার একটি মজার তথ্য জানা যাক। স্টোনফিশ পানি ছাড়াও প্রায় 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। স্টোনফিশের শরীরে একটি পিচ্ছিল আবরণ থাকে, এর ফলে পানির বাইরে থাকলেও তারা কিছু সময় শ্বাস নিতে পারে। এই আবরণ তাদের গিলস শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়া স্টোনফিশের শরীরের কাজ খুব ধীর গতির, তাই তাদের বেশি অক্সিজেনের প্রয়োজন হয় না। এই কারণেই তারা কম জোয়ারের সময় যখন পানি সরে যায় তখনও কিছু সময় বেঁচে থাকতে পারে। এভাবেই প্রকৃতি স্টোনফিশকে কঠিন পরিবেশে টিকে থাকার বিশেষ ক্ষমতা দিয়েছে। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে স্টোনফিশ সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। মোমো, তুমি কি পেঙ্গুইন উড়াচ্ছ? হ্যাঁ প্রফেসর কোকো। পেঙ্গুইন তো উঠতে পারে না, তবে পেঙ্গুইন দারুণ সাঁতার কাটতে পারে। কিন্তু পেঙ্গুইন উঠতে পারে না কেন? চলো জেনে আসি পেঙ্গুইন উঠতে পারলে কেমন হতো। ভাবো তো, তুমি দাঁড়িয়ে আছো অ্যান্টার্কটিকার বরফে ঢাকা উপকূলে। চারিদিকে কনকনে ঠান্ডা বাতাস বইছে, মাটি ঢাকা সাদা বরফে। আর সামনে শত শত পেঙ্গুইন হেলে দুলে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। পেঙ্গুইনরা দারুণ সাঁতারু। কিন্তু এবার কল্পনা করো একেবারে অসম্ভব কিছু। একটি পেঙ্গুইন তার ডানা মেলে ধরল, লাফ দিল আর উড়ে গেল আকাশে। সেটা হবে অবিশ্বাস্য। আর এর পেছনে রয়েছে একটি খুব ভালো কারণ। পেঙ্গুইন আসলে ওড়ার জন্য তৈরি নয়। একটি পেঙ্গুইন যদি উড়তে চায় তাহলে তাকে লক্ষ লক্ষ বছরের বিবর্তনকে উল্টে দিতে হবে। যে পাখিরা উড়তে পারে তাদের হাড় হয় হালকা ও ফাঁপা, কিন্তু পেঙ্গুইনের হাড় ভারী ও ঘন। এই ভারী হাড় তাদের গভীর পানিতে ডুব দিতে সাহায্য করে। হাড় যদি হালকা হতো তাহলে ওরা সহজ হতো, কিন্তু গভীর পানিতে ডুব দেওয়া খুব কঠিন হয়ে যেত। এবার আসি ডানার কথায়। পেঙ্গুইনের ডানা ছোট, শক্ত এবং বৈঠার মতো। এগুলো বাতাস ঠেলার জন্য নয়, বরং পানি ঠেলার জন্য তৈরি। উঠতে হলে তাদের ডানাকে হতে হতো লম্বা, নমনীয় এবং বিশেষ পালকে ঢাকা, যা আকাশে ওড়ার জন্য প্রয়োজন। এরপর আছে শরীরের চর্বি। পেঙ্গুইনরা খুব ঠান্ডা জায়গায় বাস করে, তাই তাদের শরীরে মোটা চর্বির স্তর থাকে, যা তাদেরকে গরম রাখে। কিন্তু এই চর্বি শরীরকে ভারী করে তোলে। উড়ার জন্য তাদের শরীর হালকা হতে হতো, ফলে এই চর্বির অনেকটাই হারাতে হতো, আর তখন অ্যান্টার্কটিকার ঠান্ডায় বেঁচে থাকাই কঠিন হয়ে যেত। এছাড়াও তাদের হৃৎপিণ্ড ও ফুসফুসকে খুব দ্রুত অক্সিজেন সরবরাহ করার মতো করে বদলাতে হতো। বুকের আকার থেকে শুরু করে লেজের দৈর্ঘ্য, পুরো শরীরের গঠনই বদলে যেত, যাতে তা বাতাসে চলার উপযোগী হয়। সংক্ষেপে বলতে গেলে পেঙ্গুইনকে একেবারে নতুন ধরনের পাখিতে পরিণত হতে হতো, যে পাখি সমুদ্রের চেয়ে আকাশেই বরং বেশি উপযুক্ত। তাই উঠতে পারা পেঙ্গুইন আসলে আজকের পরিচিত পেঙ্গুইন হতো না। তবে হ্যাঁ, উঠতে পারলে তারা লেপার্ড সিলের মতো শত্রুদের হাত থেকে পালাতে পারত এবং আলবাট্রসের মতো অনেক দূর ভ্রমণও করতে পারত। এমনটা হলে দেখা যেত অ্যান্টার্কটিকার আকাশ জুড়ে পেঙ্গুইনরা উড়ে বেড়াচ্ছে। কিন্তু এর মূল্য দিতে হতো অনেক বড়। হালকা শরীর আর দুর্বল ডানা মানে ধীর সাঁতার, অল্প গভীরে ডুব দেওয়া এবং খাবার ধরতে বেশি কষ্ট। পেঙ্গুইনরা আজ এত দক্ষ মাছ শিকারী কারণ তারা অসাধারণ সাঁতারু, যা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। এই ক্ষমতা হারালে তারা টিকেই থাকতে পারত না। তাই আকাশে হয়তো একটি নতুন পাখি যোগ হতো, কিন্তু সমুদ্র হারিয়ে ফেলতো তার সেরা সাঁতারুদের একজন। আমরা এখনো নিশ্চিত না পেঙ্গুইনরা কখনো উঠতে পারত কিনা। গবেষণার তথ্য সম্পূর্ণ নয়। প্রায় 6,10,00,000 বছর আগে নিউজিল্যান্ডের প্রাচীন উপকূলে বাস করত প্রথম পরিচিত পেঙ্গুইন, ওয়াইমানু ম্যানারিঙ্গি।
এর উচ্চতা ছিল প্রায় 1 মিটার। এর ডানা ছিল দীর্ঘ ও শক্ত, আর ঠোঁট ছিল সরু ও লম্বা। উঠতে পারতো না, কিন্তু ডুব দেওয়ায় ছিল খুবই দক্ষ। এ থেকেই আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারি। পেঙ্গুইনরা খুব আগেই উড়া ছেড়ে দিয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না। তারা ইচ্ছাকৃতভাবেই আকাশের বদলে সমুদ্রকে বেছে নিয়েছিল। পেঙ্গুইন যদি উঠতে পারত, দৃশ্যটা হয়তো খুব সুন্দর হতো। কিন্তু তাহলে আমরা আজকের এই অসাধারণ পেঙ্গুইনদের পেতাম না। কখনো কখনো মাটিতে পা রেখেই এগিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমান উপায়। তো বন্ধুরা, তোমরা আজকে জানলে পেঙ্গুইন সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে।